वाक्यकारं वररुचिं भाष्यकारं पतञ्जलिं पाणिनिं सूत्रकारं च प्रणतोऽस्मि मुनित्रयम्। সকলকে স্বাগত। আমাদের কৃত্য প্রক্রিয়া আগের ক্লাসে কৃত্য প্রক্রিয়ার পুরো যে অংশটা ছিল সেটা কমপ্লিট হয়ে গিয়েছে। আজ থেকে পূর্ব কৃদন্ত প্রকরণ হবে। তার আগে আপনারা যেগুলো পড়েছেন সেগুলো একবার বলুন, সূত্র এবং তাদের অর্থগুলো বলুন, তারপরের থেকে নতুন ক্লাস হবে, শুরু হবে নতুন সূত্র। শোনা যাচ্ছে কথা? হরি ওম। আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। হ্যাঁ স্যার। আচ্ছা, হ্যাঁ বলুন। আগের ক্লাসে কোন সূত্র থেকে হয়েছিল? অচইয়াত অচইয়াত থেকে, তাই তো? ঠিক আছে, বলুন। অচইয়াত এখানে অচইয়াত অর্থে এখানে বলা হচ্ছে যে এটা হচ্ছে অচ যেটা, এটা হচ্ছে ধাতুর বিশেষণ, সে কারণে এটা তদন্ত বিধি করে দিয়ে অজন্তার ধাতহ অর্থাৎ অজন্ত ধাতুর পরে যদি ইয়াত প্রত্যয় হবে, ইয়াত প্রত্যয়ের বিধান করা হচ্ছে যে ইয়াত প্রত্যয় অজন্ত ধাতুর পরে বসবে। তো এখানে হ্যাঁ, শোনা। স্ক্রিপ্টটা অজন্ত ধাতুর থেকে ইয়ৎ প্রত্যয়ের বিধান করা হবে। ইয়াত প্রত্যয় বিধান করা হবে। তো এখানে হচ্ছে যে চি ধাতুর সঙ্গে ইয়াত প্রত্যয় করা হচ্ছে। স্ক্রিন শেয়ার হয়েছে? না, স্ক্রিন শেয়ার হচ্ছে না, দেখা যাচ্ছে না স্যার। দেখা যাচ্ছে না এখনো? দেখতে পেয়েছি। হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, এবার দেখা যাচ্ছে স্যার, ঠিক আছে। হ্যাঁ, বলুন। তো চি ধাতু যেহেতু ইকারান্ত অর্থাৎ অজন্ত ধাতু, সেই কারণে এখানে চি ধাতুর পরে ইয়াত প্রত্যয় যোগ হচ্ছে, ইয়াত প্রত্যয় বসছে। ইয়াত প্রত্যয় বসলে এখানে ইয়াতের তকার ইত হয়ে যাচ্ছে হলন্ত্যম এই সূত্রের দ্বারা, লোপ হওয়া করে লোপ হয়ে যাচ্ছে, থাকছে চে যোগ ইয়া থাকছে। এখানে সার্বধাতুক অর্ধধাতুকায় এই সূত্রের দ্বারা এই ইগন্ত যে হ্রস্বইকার এর গুণাদেশ হয়ে যাচ্ছে, গুণাদেশ হয়ে হ্রস্বইকারের স্থানে একার হচ্ছে, হওয়ার পরে চে যুক্ত ইয়া থাকছে। তারপরে কৃত্যাদিত সমাস আসছে এই সূত্রের দ্বারা এখানে প্রাতিপদিক সংজ্ঞা হচ্ছে, তার প্রথম আর এক বচনে সুপ্রত্যয় আসছে। তাহলে চে ইয়া সু থাকছে। তারপরে এটা যেহেতু কর্মবাচক ক্লিবলিঙ্গের প্রথম আর এক বচন যদি ভাবে হয় তাহলে এখানে ক্লিবলিঙ্গ প্রাপ্তি ক্লিবলিঙ্গ হচ্ছে। ক্লিবলিঙ্গ হওয়ার ফলে এখানে অতম এই সূত্রের দ্বারা অমাদেশ হয়ে যাচ্ছে সুয়ের হওয়ার পরে, তারপর অমি পূর্ব করে এর পূর্বরূপ একাদশ হয়ে চিয়ম রূপ হচ্ছে। হ্যাঁ, তাহলে অচইয়ৎ অজন্তা ধাতু ইয়ৎ স্যাৎ। ধাতু যদি অজন্ত হয় তাহলে অজন্ত ধাতুর থেকে ইয়ৎ প্রত্যয়ের বিধান করা হচ্ছে, চিয়ম আমরা রূপ পাচ্ছি। এরপর কি ছিল? ইদ্যতি দেয়ম। বলুন, দেয়ম কিভাবে আসছে? ইদ্যতি স্যার এখানে ইটা চেঞ্জ হয়নি, মানে আপনার যে স্ক্রিনটা চেঞ্জ হয়নি স্যার। আচ্ছা আচ্ছা, হ্যাঁ এসছে। হ্যাঁ স্যার, ইদ্যতি এখানে বলা হচ্ছে যে ইয়তি যেহেতু সপ্তমীয়ান্ত আছে, তাহলে ইয়তি পরে অর্থাৎ ইয়াত প্রত্যয় পরে যে ইয়াত প্রত্যয় পরে থাকলে যে ধাতুর যে আকার থাকবে, আকারের ইত আদেশ হয়ে যাবে। অর্থাৎ ইয়তি পরে আতাহা ইৎস্যাৎ অর্থাৎ ইৎস্যাৎ অর্থাৎ
ইয়াত প্রত্যয় পরে থাকলে হুম যেহেতু সপ্তমী নির্দেশ হচ্ছে সে কারণে পরে ইয়তি পরে যে ধাতুর যে আকার থাকবে, আকারান্ত যে ধাতু তার আকারে দীর্ঘইকার আদেশ হয়ে যাবে। সে কারণে এখানে দা দা ধাতুর সঙ্গে যদি আমরা ইয়াত করি তাহলে এখানে হলন্ত্যম করে তসে লোপহ করে তয়ের ইকার ইত হয়ে যাবে, তার লোপ হয়ে যাবে, দা যুক্ত ইয়া থাকবে। এখানে এখানে ইদ্যতি সূত্রের প্রাপ্তি ঘটবে, কারণ এটা দাটা হচ্ছে আকারান্ত পদ, আকারান্ত ধাতু, সেই কারণে এখানে ইদ্যতি সূত্রের প্রাপ্তি ঘটছে। ইদ্যতি সূত্রের প্রাপ্তি ঘটার ফলে এখানে যে আকার, অর্থাৎ যে আকার যে অঙ্গ, ধাতুর যে আকারান্ত অঙ্গ আকারের এই ইত আদেশ হয়ে যাচ্ছে বা দীর্ঘইকার আদেশ হয়ে যাচ্ছে, ফলে দি হচ্ছে, দি যুক্ত ইয়া থাকছে। এরপরে স্যার সার্বধাতুক আর্ধধাতুকয় হই সূত্রের দ্বারা গুণাদেশ প্রাপ্ত হচ্ছে দীর্ঘইকার, ইগন্ত অঙ্ক যেহেতু দীর্ঘইকার ইগন্ত হচ্ছে সেই কারণে দীর্ঘইকারে গুণাদেশ হয়ে একার হয়ে যাচ্ছে। তারপরে স্যার আমরা যে কীর্তদ্দি সমাস এই সূত্রের দ্বারা এখানে প্রাতিপদিক সংজ্ঞা হয়ে প্রথম আর এক বচনে সু হচ্ছে, সু হয়ে তারপরে ক্লিবলিঙ্গর প্রাপ্তি হওয়ার ফলে সু এর অমাদেশ হয়ে যাচ্ছে অতম দ্বারা, তারপরে অমি পূর্ব হয় সূত্রের দ্বারা এখানে পূর্বরূপ একাদেশ হয়ে দিয়ম রূপ হয়ে যাচ্ছে। তাহলে এইভাবে দেয়ম গ্লেয়ম আমরা পেলাম। এরপরে সূত্র আছে কি পোর অদুপধাত, পোর অদুপধাত আছে, পোর অদুপধাত। অন্য একজন কেউ বলুন, অন্য একজন কেউ বলুন। এটা হচ্ছে পবর্গন্ত যদি অদুপদ্ধ ধাতু থাকে তার থেকে ইয়ৎ প্রত্যয় হয়। হ্যাঁ, এবার এখানে পবর্গান্ত বা অদুপধ বলতে কি বোঝায়? যেখানে পবর্গান্ত মানে যেটা শেষে মানে পবর্গের যারা থাকে, যে প ফ ব ভ ম, এই ধাতুগুলোর যে উপধা হচ্ছে লাস্টটার আগে যে ইয়েটা, হ্যাঁ, মানে ধরুন সপে পাহালান্ত, এইটা হচ্ছে লাস্ট বর্ণ, সেমিফাইনাল যেগুলো। হ্যাঁ হ্যাঁ, ওটার আগেরটা হচ্ছে আকার, তো অবর্ণ। তো এইরকম যদি থাকে যেখানে অথ আছে আর কি, হ্রস্ব আকার, আর অন্তিমটা হচ্ছে পবর্গের মানে কোন ধাতু পবর্গান্ত, এখানে সব আছে, বা লব ধাতু, এই দুটো হকারটাও পবর্গের। তো এখানে এগুলোর ইয়াত প্রত্যয় এদের জন্য বিধান হবে। এখানে তাতে কি হবে যে সব ছিল তো সপের পরে ইয়াকার। হ্যাঁ, সপ্যম লভ্যম কিভাবে আসছে? ওইখানে ওই যে মানে সপ্যমটা সপ প্লাস ইয়ত এইটার থেকে হচ্ছে, এবারে সেখানে এবার ইয়াতটা তো তাকার হলান্ত্যম লোপ হয়ে যাচ্ছে, তার জন্য সপ্য এইটা হচ্ছে। তো তারপরে তো আমাদেশ হলে সপ্যম। হ্যাঁ, সপ্যম এখানে অদুপধ আছে এবং পবর্গান্ত আছে, তার জন্য ইয়ৎ আদেশ করতে পারছি আর কি। হ্যাঁ, ইয়ৎ প্রত্যয় হচ্ছে, আদেশ হচ্ছে না, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, ইয়ৎ প্রত্যয় হচ্ছে। তাহলে অদুপধ পবর্গান্ত সব ধাতু থেকে ইয়ৎ প্রত্যয় করে সপ্যম লভ্যম পেলাম। এরপরের সূত্র হচ্ছে এতিস তুষাস বৃদ্রি জুষহ ক্যাপ। এতিস তুষাস বৃদ্রি জুষহ ক্যাপ। সূত্রটায় আরেকটা ইয়ে ছিল, অপবাদ ছিল। আচ্ছা আচ্ছা, হ্যাঁ,
কি ছিল? তো ण्यतो নিয়াত, अपवादः। হ্যাঁ, তো নিয়াত এইখানে তো আহ, উম, বিধান হয়, তাকে হ্যাঁ, কেন নিষেধ কেন করা হচ্ছে। কিভাবে কেন কেন কিভাবে প্রাপ্তি হচ্ছে বলুন? আহ, এটা তো আহ, নিয়ত কিভাবে প্রাপ্ত হচ্ছে? এটা হচ্ছে হলন্ত ধাতু, তাই তো? হ্যাঁ, হলন্ত। তাহলে যদি ধাতু হলন্ত হয় তাহলে ওই রিহালোর নিয়াত এই সূত্রটার এখানে মানে প্রবৃত্তি ছিল আর কি, হ্যাঁ, করতে রিহলীয় পারত। নিয়ত এই সূত্র থেকে এখানে নিয়ত প্রত্যয়ের প্রাপ্তি ছিল। হ্যাঁ, তাকে নিষেধ করে দেওয়া হচ্ছে এই সূত্রের দ্বারা যে এখানে নিয়ত হবে না। পবর্গান্ত অদুপদ যদি ধাতু থাকে তাহলে ইয়ৎ প্রত্যয়ই হবে। হ্যাঁ, হ্যাঁ, এখানে এবার এটা বলুন। এটা হচ্ছে এতিস তু শাস বৃহজুষাহ ক্যাপ। वृद्रिजुषः क्यप। হ্যাঁ, দৃজুষাহ ক্যাপ। হ্যাঁ, তো এখানে ইণ আহ, তু শ্বাস দৃজুষ, এই যেগুলোর ধাতু যদি থাকে তাদের থেকে ক্যাপ প্রত্যয় হয়। হুম। তো এটা আমরা এর থেকে এইটা একটা এটি হচ্ছে ইণগত ধাতু, স্তু ধাতু, শ্বাস, বৃদ্রি এবং জুস, এই সমস্ত ধাতুর থেকে ক্যাপ প্রত্যয় হবে। হ্যাঁ প্রথমে স্যার, ছিল এত্যহ, তাই তো? হ্যাঁ এর, হ্যাঁ। হ্যাঁ, এত্যহ কিভাবে হচ্ছে বলুন? উম, এটি এইটা আছে এতিহাতে, এটি যেহেতু এই সূত্রের ভেতরে পড়েছে এটিটা, তার জন্য এটার আহ, এই কিয়াপ প্রত্যয়টা এখানে হচ্ছে। হুম কিয়াপের আহ, পকার ইথ হচ্ছে, আবার পকারও ইথ হচ্ছে, তো হুম ইয়কারটা পড়ে থাকছে। হুম তাই জন্য আহ এটি আর ইয়া, তো এ আহ, ইয়া এখানে সার্বধাতুক অর্ধধাতুকয়োঃ এইটা দিয়ে গুণাদেশ হচ্ছে, দিয়ে ইত্যাদি হচ্ছে। হ্যাঁ, এত্যহ তাহলে হয়ে গেল। এরপরে স্তুত্যহ। স্যার, হ্যাঁ হ্যাঁ, বলুন। স্যার আপনি গত ক্লাসে একটা বলেছিলেন যে এটি এর দ্বারা ইনগত ধাতুর গ্রহণ করা হচ্ছে, হ্যাঁ এটা হ্যাঁ হ্যাঁ বলে একটা সূত্র বলেছিলেন। স্যার ওই হ্যাঁ। সূত্রটা যদি মানে পরে একটু লিখে, মানে জাস্ট একটু লিখে দিলে আমি এটা ধরতে পারতাম। ইক্স্তিপৌ ধাতু নির্দেশে। আচ্ছা, এটা বুঝতে পারছেন স্যার, একটু লিখে দিলে আমি এটা নোট করে আচ্ছা নিচ্ছি। আচ্ছা, ঠিক আছে, আমি লিখে দিচ্ছি যখন ওখানে এটা এখানে লিখিয়ে দিচ্ছি। একটু দেখা গিয়েছে? স্যার, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, ইক্স্তিপৌ ধাতু নির্দেশে। হ্যাঁ, বলুন তারপর। স্যার এটা কি হলো ইক্ষিত ধাতু নির্দেশে? ইক্স্তিপৌ ধাতু নির্দেশে এর দ্বারা ধাতুর নির্দেশ করা হয়। ইক এবং টিপ প্রত্যয়ের দ্বারা ধাতুর নির্দেশ করা হয়। ও, যেরকম আপনাদের এর আগেও এটা এসছে, কোথায় বলুন তো? ভাদি প্রকরণে একটা সূত্র ছিল। মনে পড়ছে কি? ভবতেরহ, ভবতেরহ সূত্র মনে পড়ছে? ভবতেরহ সূত্রের অর্থ কি বলুন তো? হ্যালো, শোনা যাচ্ছে আমার কথা?
হ্যাঁ স্যার, করেছিলাম বাবাকে। ভবতে রহ কোন রূপ সাধনের সময় এসছে বলুন তো? লিট লকার। হ্যাঁ, লিট লকারে এসছিল ভবতে হে অহ। ভবতে হে অহ। ভবতে হে এর অর্থ হচ্ছে ভূ ধাতু হো। ভবতি শব্দের ষষ্ঠীর এক বচন হচ্ছে ভবতে হে, ভূ ধাতু হো অহ স্যাৎ, মানে যে উকার আছে তার অকার হয়ে যাবে, তাই তো? কোন রূপ বলুন তো, মনে পড়ছে কি? ভবতে রহ, ভবতে হে উকারস্য অহ স্যাৎ, বভূব। হুম, আচ্ছা যাই হোক, সেখানেও ঠিক একইভাবে স্যার ওই ছিল। ভুব, স্যার ওটা কি ওই সেই ভুভ ভুভ করে করছিলাম, তারপরে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভুভ ভূ ভুভ ভুব অ, ভূব হ্যাঁ ভুব অ, এরপরে ভূ ভুব অ, তারপর কি হবে? হ্রস্বঃ, একেবারে ভূ ভুব বা অ। হ্রস্বঃ সূত্রের দ্বারা যখন হ্রস্ব হয়ে যাবে, তারপর এই সূত্রের প্রবৃত্তি হবে ভবতে রহ। ভবতে হে উকারস্য অহ স্যাৎ, ভ ভুব অ, এইভাবে আছে। ওখানেও যেরকম ইক্সিপ ধাতু নির্দেশে এর দ্বারা ধাতুর নির্দেশ করা হয়, এখানেও স্টিপ প্রত্যয়ের দ্বারা ধাতুর নির্দেশ করা হচ্ছে। ইণগত ধাতু থেকে স্টিপ প্রত্যয় করলে এতি রূপ হয়। এতি বলতে এখানে ইণগত ধাতুকে বোঝানো হয়েছে। তাহলে ইত্যহ রূপ হবে ইণ, তারপর কি হবে? ই, নকারের লোপ হয়ে যাবে, তারপর ই, এতে স্তুষা স্মৃতি দ্রিজুষাহ ক্যাপ থেকে ক্যাপ প্রত্যয় হয়ে যাবে ই য়, এরপর আছে হ্রস্বস্য পিতি কৃতি তুক। সূত্রের অর্থ বলুন। স্যার ওই টুকাগম হচ্ছে এটা। হ্যাঁ, কখন তুগাগম হবে? হ্রস্বস্য পিতি কৃতি তুক। পিত যদি হ্যাঁ থাকে, কৃত যদি থাকে, তাহলে হ্রস্ব অবয়বের তুগাগম হবে, তাই তো? পিত এবং কৃত যদি থাকে, কৃত প্রত্যয় এবং কেপ প্রত্যয় পিত বলেই এখানে হ্রস্বস্য পিতি কৃতি তুক এই সূত্রের দ্বারা তুগাগম হচ্ছে। তুগাগম হলে কি হবে? ইত্যহ। ঠিক একইভাবেই স্তু ধাতু থেকে স্তুত্যহ। বোঝা গিয়েছে? হ্যাঁ স্যার। এরপরে একটা সূত্র ছিল শাস ইদং হলোহ, শাসহ ইদ অং হলোহ, হ্যাঁ শিষ্যঃ রূপ সাধনের সময় এটা এসছে। তাহলে শ্বাস ধাতু থেকে এতি স্তু শ্বাস বৃদ্রি জুসহ ক্যাপ, এই সূত্রের দ্বারা ক্যাপ প্রত্যয় হয়ে যাচ্ছে। ক্যাপ প্রত্যয় হওয়ার পরে শ্বাস ইয়, এখন শ্বাস ইদং হলোহ এই সূত্রের দ্বারা কি হবে স্যার ওটার বলুন? জন্য হ্রস্ব ইকার হচ্ছে। হ্যাঁ, সূত্রের অর্থ বলুন। যদি অং পরে থাকে অথবা হলাদি কিট বা মিট পরে থাকে, তাহলে শ্বাস ধাতু উপধার স্থানে হ্রস্ব ইকার হয়। তাহলে হ্যাঁ, এখানে শ্বাসের উপধা হচ্ছে আকারটা, তো এখানে হ্রস্ব ইকার আদেশ হচ্ছে। এখানে কি পরে আছে? তো এটা তো কিট পরে আছে। শুধুমাত্র কিত হলে হবে না, হলাদি কিতবাঙ্গিত হতে হবে। হ্যাঁ যদি হলাদি কিতবাঙ্গিত পরে থাকে এবং অং পরে থাকে অথবা অং পরে থাকে, তাহলে শ্বাস ধাতুর উপধায় ইত হয়ে যাবে। হ্যাঁ এখানে অং পরে আছে বলে শ্বাস ধাতুর উপধায় ইত হচ্ছে, তাই তো? হুম,
না, যে এখানে আম হলাদি পরে কিত, কোথায়? এখানে হলাদি কিত পরে আছে বলে হ্যাঁ, তাসাইদান হলাদি হলো কিত। এই সূত্রে প্রবৃত্তি হচ্ছে, হ্যাঁ, তাই তো? হ্যাঁ স্যার, হলাদি কিত আছে। আচ্ছা, তাহলে শিষ্যঃ বৃত্ত্যঃ কিভাবে হবে? বৃং ধাতু থেকে ক্যাপ প্রত্যয় হয়ে যাচ্ছে, এতি স্তুষা স্মৃদ্রিজুষঃ ক্যাপ, এই সূত্রের দ্বারা ক্যাপ হবে। ক্যাপ প্রত্যয় হলে কি হবে? ওই ইয়াকার হচ্ছে কিয়াপের থেকে, হ্যাঁ, তারপরে এইখানে শ্বাস ইদাহ ইদাং হালোহ এই সূত্রের দ্বারা ওই উপধার ইকার আদেশ হচ্ছে। হ্যাঁ, উপধায় হুম। উপধায় ইকার আদেশ হচ্ছে এখানে। ও না, এটা আগে বোধহয় তুকাগম হচ্ছে। পাগল ওই হবে স্যার। হ্যাঁ, রাসওয়া তাসাইদান হলো বিকৃত দিয়ে এই সূত্রের দ্বারা শুধুমাত্র শ্বাস ধাতুর ক্ষেত্রেই প্রযোজ্য এই নিয়মটা। হ্যাঁ হ্যাঁ ঠিক হ্যাঁ আছে, বৃদ্ধ ধাতুতে প্রয়োজনই নেই, আমাদের দেখতে হবে কি রূপ সাধন করা হচ্ছে আর হ্যাঁ আমাদের কাছে ম্যাটেরিয়াল কি কি আছে, সেই থেকে যা কিছু লাগবে, যেগুলো নেই সেগুলোই আমরা আনবো। বৃত্ত থেকে বৃত্তীয় ক্যাপ, তারপরে তুগাগম করলেই হয়ে যাচ্ছে, আর অন্য কোনো ইয়ে নেই, তাহলে ওটার কোনো প্রয়োজন নেই, তাই তো? হ্যাঁ স্যার। আচ্ছা, এরপরে কি ছিল? আদৃত্য কিভাবে হচ্ছে? আং পূর্বক দৃং ধাতু, হুম, ক্যাপ হচ্ছে, আদ্রি তারপর হ্যাঁ তারপরে আদ্রি, তুকাগম ক্যাপ হচ্ছে। হচ্ছে, তুগাগম হচ্ছে আদৃত্য। হুম, জুস্য, জুস ধাতু থেকে সাক্ষাৎ ক্যাপ প্রত্যয় হয়ে গিয়ে জুস্য, কিছুই নেই আর, তাই তো? হ্যাঁ আচ্ছা আচ্ছা, শিষ্য এখানে সত্ব কোন সূত্রের দ্বারা হচ্ছে বলুন তো? কি স্যার, কি বললেন? শিষ্য রূপ আছে, শ্বাস ধাতু তো সকারান্ত ধাতু, কিন্তু সকারান্ত রূপ আমরা কিভাবে পাচ্ছি? ও সত্য কি করে হয়েছে? ও শশী বসি হ্যাঁ, ঘষি নাম শাসি বসি ঘসি নাম চ এই সূত্রের দ্বারা সকারের সকারের সকার হয়ে গেছে, মূর্ধন্য সকার আদেশ হয়েছে। আচ্ছা, এরপরে ছিল মৃজের বিভাষা। মৃজের বিভাষা সূত্রের অর্থ কি অন্য একজন বলুন, কেউ বলুন, যারা এখনো বলেননি তাদের মধ্যে কেউ। স্যার বলছি, মৃজের বিভাষা এর সূত্র অর্থ হচ্ছে মৃজ ধাতুর উত্তর ক্রিয়া প্রত্যয় হয়। মানে এখানে একটা সূত্র ছিল যে লিপি, সূত্রটা মনে পড়ছে না, ওই সূত্রানুসারে মৃজ ধাতুর উত্তর মানে যেখানে রিকার উপাধ্যায় আছে এমন ধাতুর উত্তর এমন ধাতুর উত্তর নিয়ত প্রত্যয়ের বিধান ছিল। হ্যাঁ, কিন্তু এই সূত্রে বলা হলো যে মৃজ ধাতুর উত্তর ক্রিয়া প্রত্যয় হয়। হুম, মানে মৃজ ধাতুর উত্তর, এবার ক্রিয়া প্রত্যয় কিভাবে হবে না, ক্রিয়া প্রত্যয় বিকল্পে হবে। মৃজ ধাতুর উত্তর বিভাষা যেহেতু আছে সেহেতু এখানে বিকল্পে মৃজ ধাতুর উত্তর ক্রিয়া প্রত্যয় হবে, আর যে পক্ষে ক্রিয়া প্রত্যয় হবে না সে পক্ষে অ্যাকচুয়ালি এখানে একটা সূত্র আছে, ঋদুপধা চা কৃপি শ্রুতে হে, ঋদুপধা চা কৃপি শ্রুতে হে, এই সূত্রের দ্বারা ঋদুপধ ধাতুর থেকে কি হবে? নিত্য ক্যাপ। ক্রিয়া প্রত্যয় হবে। হ্যাঁ, তাকে বাদ করে এখানে কি বলা হচ্ছে? মৃজের বিভাষা, যেহেতু মৃজ ধাতু মানে বিকল্পে ক্রিয়া প্রত্যয় বিধান করা হচ্ছে, আর যে হ্যাঁ পক্ষে হবে না সে পক্ষে হলন নিয়ত সূত্র দিয়ে নিয়ত প্রত্যয় হবে। হ্যাঁ, তাহলে এখানে মৃজ্য রূপ কিভাবে হচ্ছে বলুন? মৃজ ধাতুর উত্তর ক্রিয়া প্রত্যয় হবে, হয়ে ক্রিয়াপের অনুবন্ধ লোপ হয়ে ইয়া থাকবে, হুম, ইয়া থাকবে, তারপর ইয়া থাকলে ওটা তো জুড়ে গেলেই মানে বর্ণগুলো সম্মিলন হলে মৃজ্য হবে। হ্যাঁ, তারপর ওখানে কৃতাদি সমাসাস্যা দিয়ে প্রাতিপদিক সংজ্ঞা হবে। হুম, প্রাতিপদিক সংজ্ঞা হলে প্রাতিপদিকের উত্তর সু প্রত্যয় যোগ হয়ে সুবিভক্তি যোগ হয়ে মৃজ্য রূপ হবে।
হ্যাঁ, প্রক্রিয়াতে আমাদের হয়ে যাবে। এরপর তাহলে যে পক্ষে ক্যাপ প্রত্যয় হচ্ছে না সেই পক্ষে কি হবে? সে রিহলিউর পক্ষে ঋণাত এই সূত্রের দ্বারা ঋণাত সূত্র হয়ে দিয়ে যাচ্ছে। নিয়াত হ্যাঁ, করতে হবে, হলে সূত্রে হবে অর্থ বলুন। হ্যাঁ রিবর্ণান্ত ধাতুরোত্তর এবং হলান্ত ধাতুরোত্তর নিয়াত প্রত্যয় হয়। হ্যাঁ, এখানে রিবর্ণান্ত মৃৎ যেহেতু হলন্ত ধাতু, সেই জন্য এখানে রিহলনিয়াত সূত্র দিয়ে নিয়াত প্রত্যয় হবে, হলে হবে মৃৎ যোগ নিয়াত। অনুবন্ধ লোকের পরে ইয় থাকবে, মৃৎ যোগ ইয়। এবার চজক ও ঘিন্নত হয় সূত্রানুসারে। চজক ও ঘিন্নত সূত্রের অর্থ হলো চকার এবং জকারের কুত্ত হয় ঘকারিত এবং নকারিত প্রত্যয় পরে থাকলে। এখানে নিয়াত প্রত্যয় যেহেতু নকারিত প্রত্যয়, সেই জন্য এখানে যে জকার আছে সেই জকারের চজক ও ঘিন্নত সূত্র দিয়ে কুত্ত হবে। চ যেহেতু তৃতীয় বর্ণ, সেই জন্য কুত্ত হলে ক বর্গের তৃতীয় বর্ণ হবে, হলে হবে মির্ক যোগ মির্ক ইয়। তারপর মৃজের বৃদ্ধি সূত্র আসবে। এসে সূত্র অর্থ হলো মৃৎ ধাতুর ইকের বৃদ্ধি হয় সার্বধাতুক এবং আর্ধধাতুক প্রত্যয় পরে থাকলে। নিয়াত প্রত্যয় যেহেতু আর্ধধাতুক প্রত্যয়, সেই জন্য মৃজের বৃদ্ধি হবে, হয়ে হবে মৃজ থেকে হবে রিকারের বৃদ্ধি হয়ে আর হবে, হয়ে মার্গ যোগ ইয়, হয়ে বর্ণ সম্মেলন হয়ে মার্গীয়। তারপর মার্গীয় কৃতার্থী সমাসাস্যা দিয়ে প্রাতিপদিক সংজ্ঞা হবে, প্রাতিপদিকের উত্তর সুবিভক্তি যোগ হয়ে মার্গীয় হবে। মার্গীয়। আচ্ছা, কারিয়ম হারিয়ম কিভাবে হচ্ছে বলুন তো? কারিয়ম হারিয়ম রিহলিউর ঋণাত। ক্রি ধাতুর উত্তর ইয়াত প্রত্যয়ে হবে, হয়ে ক্রি ধাতুর উত্তর যেহেতু ক্রি ধাতু রিকারান্ত ধাতু, সেই জন্য রি হলনিয়াত সূত্র দিয়ে নিয়াত প্রত্যয় হবে, হলে হবে ক্রি যোগ নিয়াত। অনুবন্ধ লোপের পরে ইয় থাকবে, হলে হবে ক্রি যোগ ইয়। তারপর সার্বধাতুক আর্ধধাতুক অয়হ দিয়ে ইগন্ত অঙ্গের, না সার্বধাতুক আর্ধধাতুক অয় নয়, ওখানে অচনীতি সূত্র দিয়ে ওখানে রিয়ের গুণ রিয়ের বৃদ্ধি হবে, বৃদ্ধি হলে রিকারের বৃদ্ধি হলে আর হবে, আর হবে উড়নরপরহ। হ্যাঁ কারিয়া, তার সঙ্গে কার্য রূপ হবে। এবার কার্য কৃতদ্বী সমাসাস্যা দিয়ে প্রাতিপদিক সংজ্ঞা হবে, তার উত্তর সুবিভক্তি যোগ হবে, হলে যেহেতু কার্য এটা নপুংসক লিঙ্গে আছে, সেজন্য সুয়ের স্থানে অতম সূত্র দিয়ে সুয়ের স্থানে আর অমি পূর্ব দিয়ে পূর্বরূপ একাদেশ হয়ে কার্যম হবে। হ্যাঁ, এরপর আরেকটা সূত্র ছিল এখানে, ভোজ্যম ভোক্ষ্যে। বলুন তো সূত্রের অর্থ কি? ভোজ্যম ভক্ষ্যে। ভোজ্যম ভক্ষ্যে। ভক্ষ্যে মানে ভক্ষ অর্থ বোঝালে ভুজ ধাতুর উত্তর নিপাতনে নিয়ত প্রত্যয় হয়ে ভোগ্য, নিয়ত প্রত্যয় হয়ে নিয়ত প্রত্যয় হয়ে ভোগ্য রূপ হয়। হ্যাঁ, এখানে ভোজ্য ভক্ষ্যার্থে ভোজ্য রূপের এখানে নিপাতন করা হচ্ছে, ঠিক আছে? কেননা নিয়ত প্রত্যয় পরে থাকলে কি হবে? চজুহু কুঘৃণীয়ত এই সূত্রের দ্বারা এখানে কুত্ব আদেশ প্রাপ্ত হচ্ছে, কিন্তু যদি কুত্ব করা হয় তাহলে ভোজ্যম রূপ আমরা পাবো না, হ্যাঁ ভোগ্যম পাবো। এই জন্য সূত্রকার ডিরেক্ট কি করছেন? ভোজ্যম রূপের নিপাতন করছেন এই সূত্রের দ্বারা, যে ভক্ষ্যার্থে আমাদেরকে ভোজ্যম রূপেরই ব্যবহার করতে হবে, ভোগ্যম রূপের ব্যবহার আমরা করতে পারবো না। ভোগ্যম অন্যত, ভোগ্য শব্দের যে ব্যবহার সেটা অন্য অর্থে হয়, ভোগ করা এই অর্থে হয় ভোগ্যম। বোঝা গিয়েছে? আচ্ছা, এরপর আমাদের আছে বলছি ওই যখন মৃৎ ধাতুর ওইটা রিহালোনিয়াত করছি, ওটা তো মৃৎটা তো রিকারান্ত নয়, ওটার থেকে মানে হলান্ত ধাতু বলে ওইখানে
রিহালোর নিয়াত দিয়ে নিয়াত করতে পারছি মৃজ হ্যাঁ যখন হ্যাঁ থাকছে। হ্যাঁ, রিকারান্ত ধাতু নয়, জকার আছে শেষে, এই জন্য হলন্ত ধাতু। হলন্ত ধাতু আছে বলেই রিহলোর নিয়ত এই সূত্রের দ্বারা নিয়ত হবে। রিবর্ণান্তাৎ হলন্তাৎ চ ধাতোঃ নিয়ত স্যাৎ। হলন্ত ধাতু বলে নিয়ত প্রত্যয় করা হচ্ছে। হুম। বোঝা গিয়েছে? একটা কোনো রূপ না একটু যদি মানে ওই সংস্কৃতে যেরকম করে ভূ ধাতুর সময় লিখে দিছে না, একটা কোনো রূপ লিখে দিলে না পুরো লিখতে একটু সুবিধা হয়। আচ্ছা মানে আচ্ছা লিখতে পারছি স্টেপ, কিন্তু লেখার সময় হ্যাঁ, লিখতে পারছি না। আচ্ছা আপনারা বলুন তো কিভাবে লেখা যেতে পারে? আপনাদের এর আগে তো দুটো প্রক্রিয়া হয়ে গেছে তো, হ্যাঁ স্যার, তখন ভাদি প্রক্রিয়া হয়েছে, তার আগে আমাদের সুবন্ত প্রক্রিয়াও হয়েছে। এরপর আপনাদের নিজেদের লেখা উচিত। আপনারা লিখে আনুন একদিন, প্রত্যেকেই আলাদা আলাদা ভাবে ট্রাই করুন, ঠিক আছে? যে কিভাবে লেখা যেতে পারে, তারপরে আমি একটা লিখে দেব। ঠিক আছে। এর আগে যে রূপগুলো হয়েছে ওগুলোর থেকে আপনারা নিতে পারেন কোন অংশটা দরকার বা কিভাবে। পুরোটা একটাই সেন্টেন্স হবে, ঠিক আছে? ভেঙে ভেঙে লিখলে চলবে না, কিন্তু পুরোটা একটাই সেন্টেন্স হবে। এরপরে আপনাদের ধীরে ধীরে সূত্র আসবে, সূত্রের কাজ, সূত্র আসবে, সূত্রের কাজ। প্রথমে লিখতে হবে ইতিস্থিতে, প্রথমে যে স্বরূপটা থাকছে ওটা থাকছে, তারপরে তার পরিবর্তন হচ্ছে। যখনই পরিবর্তন হবে ওটাকে লিখবো আমরা এইভাবে যে ইতি যাতে। বোঝা গিয়েছে? হ্যাঁ স্যার। স্যার হ্যাঁ আগের বার আগুলো তো আসলে ওই এই স্তূপ বা এগুলো ছিল তো, সেইখানের ওই প্রথমা বিভক্তি কিংবা ওই এক বচন ওই জায়গাগুলো প্রথমে লিখছিলাম, তো হ্যাঁ, এখানে তো সেরকম গুলো হচ্ছে না, তো ওই জায়গাটায় একটু অসুবিধা হচ্ছে। এখানে এখানে পার্টিকুলারলি ওইভাবে লেখার দরকার নেই, হুম, ঠিক ঠিক আছে। আছে? হুম, ওটা আমরা পরে দেখিয়ে দেবো যে কিভাবে ইয়ে হচ্ছে। না হলে আজকেও যদি ক্লাসের শেষে সময় থাকে তখন আমি আপনাদের জিজ্ঞেস করে নেব, তারপর একটা রূপ এখানে লিখে দেবো, ঠিক আছে? হ্যাঁ স্যার। আচ্ছা, এরপরে আমাদের পূর্ব কৃদন্ত প্রকরণ শুরু হবে। এতদূর পর্যন্ত কৃত্য প্রক্রিয়া ছিল, মানে কৃত্য প্রকরণের যে প্রক্রিয়া তাকে আমরা কৃত্য প্রক্রিয়া বলছি। পুরো কৃদন্ত প্রকরণে 4টি প্রকরণ আছে। প্রথমে আছে কৃত্য প্রক্রিয়া, তারপরে আছে পূর্ব কৃদন্ত প্রকরণ, তারপরে আছে উনাদি প্রকরণ এবং শেষে আছে উত্তর কৃদন্ত প্রকরণ। ক্রমটা বোঝা গিয়েছে? কৃত্য প্রক্রিয়া, পূর্ব কৃদন্ত, উনাদি, এরপর আছে উত্তর কৃদন্ত। এইভাবে 4টি ভাগে ভাগ করা হয়েছে, বিভক্ত করা হয়েছে পুরো কৃদন্ত প্রকরণকে। এখন কৃত্য প্রক্রিয়া হয়ে গেল এতদূর পর্যন্ত। কৃত্য প্রক্রিয়ার মধ্যে আমরা দেখেছি এই 7টাই প্রত্যয় আছে, তাই তো? একটা শ্লোক বার্তিক বলেছিলাম, শ্লোক ছিল তো, তব্যঞ্চ তব্যতঞ্চৈব অনিয়র কেলিমরৌ তথা ইয়তম ण्यतम ক্যপম চাপি কৃত্যান সপ্ত প্রচক্ষতে। 7টা ক্যাপ প্রত্যয় কি কি? তব্যত, তব্য, অনিয়ত, কেলিমর, ইয়ত, অনিয়ত, ক্যপ, তাই তো? এই 7টা হচ্ছে কৃত্য প্রত্যয়। আর বুল ত্রিচৌ এই সূত্রের আগে পর্যন্ত যে সমস্ত প্রত্যয় তাদেরকে আমরা জানি কৃত্য প্রত্যয় হিসাবে, তাদেরকে কৃত্য প্রত্যয় নাম দেওয়া হয়েছে, তাই তো? হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ, কোন সূত্রের দ্বারা বলুন তো? তৃতীয় কৃত্যাহা। কৃত্যাহা এই সূত্রের দ্বারা নুল ত্রিচৌ এর আগে পর্যন্ত যে সমস্ত প্রত্যয় তাদেরকে আমরা কৃত্য বলেছি। আর কৃত প্রত্যয় কাদের বলেছি? তিন ভিন্ন প্রত্যয়ের কৃত সংজ্ঞা হয় কর্তরি কৃত। হ্যাঁ, কৃদতিং এর দ্বারা। কর্তরিকৃত এর অর্থ কি? কর্তার অর্থে কৃত প্রত্যয় হয়। হ্যাঁ, কর্তরি অর্থে। কৃত প্রত্যয়ের সামান্য অর্থ হচ্ছে কর্তা।
কর্তরি অর্থে কৃত প্রত্যয়ের বিধান করা হয়। তাহলে তয়োরেব কৃত্যক্ত খলর্থাহা এই সূত্রের দ্বারা ভাব এবং কর্ম অর্থে কিভাবে বিধান করা হচ্ছে? ওখানে লহ কর্মণি চ ভাবে চ অকর্মকেভ্য সূত্র থেকে ভাবে আর কর্মণি পদ অনুবৃত্তি আসবে। হ্যাঁ, অনুবৃত্তিটা না হলে সেটাই বুঝলাম, তয়োগ কিন্তু তয়োগ কর্তরি দ্বারা বোঝাচ্ছে। কর্তরীকৃত এর দ্বারা তো বলা হলো কর্তরি কর্তা অর্থে, আবার কেন ভাব কর্ম বলা হচ্ছে? অপবাদ, কর্তৃকৃতের অপবাদ করে এটা হ্যাঁ, করা হয়। কর্তরীকৃতের অপবাদ হচ্ছে তয়োরেব প্রত্যক্ত খলর্থাহা। তাহলে শুধুমাত্র এই তিনটে অর্থেই কৃত প্রত্যয় হয় কি? না, বহুল অর্থে হয়। হ্যাঁ, বহুলার্থেও হয়। এই অর্থগুলো বাদ দিয়েও অন্যান্য অর্থে হতে পারে। যেরকম আছে স্নাত্যনেন স্নানীয়ম চূর্ণম দীয়তে অস্মৈ দানীয় বিপ্রহ ইত্যাদি স্থলে আমরা দেখেছি করণার্থে বা সম্বোধনার্থেও কৃত্য প্রত্যয়ের বিধান। তাহলে এই সমস্ত প্রত্যয়ে বিধান করা হয়েছে এখানে, 7টা প্রত্যয় তাদের অর্থ। আর বহুলার্থ কি বলা হয়েছে? এটা क्वचित प्रवृत्ति क्वचित अप्रवृत्ति क्वचित হ্যাঁ विभाषा क्वचित अन्य देव। হ্যাঁ, এইগুলো মনে রাখতে হবে, ঠিক আছে? क्वचित प्रवृत्तिः क्वचिद अप्रवृत्तिः क्वचिद विभाषा क्वचिदन्यदेव विधेर्विधानं बहुधा समीक्ष्य चतुर्विधं बाहुलकं वदन्ति। আচ্ছা, এরপরে আমাদের আছে পূর্বকৃদন্ত প্রকরণ নুবুল ত্রিচৌ, সেখানে প্রথমে আসছে অষ্টাধ্যায়ীতে তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় পাদ পর্যন্ত যে সমস্ত সূত্রগুলো আছে সেগুলো পূর্বকৃদন্তের মধ্যে পড়ছে, ঠিক আছে? স্যার আরেকবার নম্বরটা বলবেন? অষ্টাধ্যায়ীতে ধাতহ এই অধিকার থেকে শুরু করে তৃতীয় ধাতহ আছে তৃতীয় অধ্যায়ের প্রথম পাদের সূত্র ধাতহ। সেই ধাতহ এই অধিকার থেকে শুরু করে তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় পাদের সমাপ্তি পর্যন্ত, শেষ পর্যন্ত পূর্বকৃদন্ত প্রকরণ। বোঝা গিয়েছে? হ্যাঁ এরপরেই হয়ে যাচ্ছে পূর্বকৃদন্তের, এরপরেই আছে উনাদয় বহুলম বলে একটা সূত্র, তৃতীয় অধ্যায়ের তৃতীয় পাদের প্রথম সূত্র। দ্বিতীয় পাদের শেষ পর্যন্ত পূর্বকৃদন্ত, এরপরেই আছে উনাদি, তারপরে উত্তর কৃদন্ত। যাই হোক, তো পূর্বকৃদন্ত প্রকরণে প্রথম সূত্র হচ্ছে নুবুল ত্রিচৌ। নুবুল ত্রিচৌ, দেখুন এখানে পরিধি নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। নুবুল ত্রিচৌ এর আগে পর্যন্ত হচ্ছে কৃত্য প্রকরণ, নুবুল ত্রিচৌ থেকে শুরু করে আরেকটা পরিধি বলে দেওয়া হলো যে দ্বিতীয় অধ্যায় অষ্টাধ্যায়ীতে তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় পাদের শেষ পর্যন্ত হচ্ছে পূর্বকৃদন্ত প্রকরণ। নুবুল ত্রিচৌ এখানে সমস্ত পদ আছে নুবুল ত্রিচৌ, প্রথমা দ্বিবচনান্ত পদ হচ্ছে নুবুল ত্রিচৌ। নুবুল চ ত্রিচ নুবুল ত্রিচৌ, নুবুল চ ত্রিচ নুবুল ত্রিচৌ। এখানে ইতরেতর দ্বন্দ্ব সমাস হয়েছে। প্রথমা দ্বিবচনান্ত পদ ধাতোঃ প্রত্যয়ঃ পরশ্চ যথাপূর্ব, আগের মতোই এখানে অনুবৃত্ত হচ্ছে ধাতোঃ প্রত্যয়ঃ পরশ্চ। তাহলে ধাতোঃ নুবুল ত্রিচৌ প্রত্যয়ঃ পরশ্চ। এখন নুবুল ত্রিচৌ প্রথমা দ্বিবচন আছে, এই জন্য প্রত্যয়ঃ এটাকে আমরা প্রথমা দ্বিবচনান্ত রূপে বিপরিণামের করে দিচ্ছি পরশ্চ এরও। তাহলে ধাতোঃ নুবুল ত্রিচৌ প্রত্যয়ৌ পরৌ ভবতঃ অথবা স্তঃ স্যাতাম। ধাতোঃ নুবুল ত্রিচৌ প্রত্যয়ৌ পরৌ ভবতঃ, ধাতুর পর নুবুল ত্রিচ প্রত্যয় হবে। ধাতুর থেকে নুল এবং ত্রিচ প্রত্যয়ের বিধান করা হচ্ছে এখানে। বোঝা গিয়েছে? হ্যাঁ হ্যাঁ স্যার। ধাতোঃ নুবুল ত্রিচৌ প্রত্যয়ৌ স্তঃ, এটাই অর্থে বলা হচ্ছে ধাতোঃ এতৌ স্তঃ। এতৌ শব্দের দ্বারা
এখানে বুল ত্রিচও এদের গ্রহণ করা হবে। ধাতুঃ এতৌ স্তঃ, এতৌ বলতে বুল এবং ত্রিচকে বোঝানো হচ্ছে। বোঝা গিয়েছে? হ্যাঁ স্যার। আচ্ছা, কর্তারি কৃত ইতি কর্তার্থে, কর্তারি কৃত ইতি কর্তার্থে কোন অর্থে বিধান করা হচ্ছে এখানে সেটা বলছেন বৃত্তিকার, যে কর্তারি কৃত ইতি কর্তার্থে। কর্তারি কৃত সূত্র আছে, সেই সূত্র অনুসারে কৃত প্রত্যয় কর্তা অর্থে বিহিত হয়। সেই নিয়ম অনুসারে এখানে বলা হচ্ছে কর্তারি কৃত ইতি কর্তার্থে। কর্তারি কৃত ইতি সূত্রেণ अत्र नुल् प्रत्ययः त्रिच् प्रत्ययश्च কর্তার্থে বিহিতৌ। বোঝা গিয়েছে? নুল এবং ত্রিচ প্রত্যয় কর্তরি কৃত এই সূত্রের অনুরোধে, এই সূত্রের দ্বারা, এই নিয়মের দ্বারা এখানে কর্তা অর্থে বিহিত হচ্ছে। তার মানে ধাতু থেকে কর্তা অর্থে নুল প্রত্যয়ের বিধান হবে এবং ত্রিচ প্রত্যয়ের বিধান হবে। বোঝা গিয়েছে? হ্যাঁ স্যার। আচ্ছা, অর্থের পার্থক্য এখানে নেই। ধাতুর থেকে বুল প্রত্যয় হোক বা ত্রিচ প্রত্যয় হোক, একই অর্থ হবে। নুল প্রত্যয়ান্ত রূপের যা অর্থ, ত্রিচ প্রত্যয়ান্ত রূপেরও ঠিক একই অর্থ, কোনো পার্থক্য নেই এখানে। তাহলে নুল প্রত্যয়, এখানে নুল প্রত্যয়ে আদি যে নকার আছে তার কি হবে? ইট সংজ্ঞা হবে। কোন সূত্রের দ্বারা? চতুর্থ সূত্র দ্বারা। হ্যাঁ, চুটু সূত্রের অর্থ কি? চুটু প্রত্যয়ের আদিতে যদি চ বর্গের বর্ণ থাকে অথবা ট বর্গের বর্ণ থাকে তাহলে তার ইট সংজ্ঞা হবে। হ্যাঁ, প্রত্যয় আদ্যৌ চুটু ইৎসংজ্ঞৌ স্তঃ ইতৌ স্তঃ। প্রত্যয়ের আদিতে চ বর্গীয় এবং ট বর্গীয় বর্ণ থাকলে তাদের ইৎসংজ্ঞা হয়। নুল এখানে ট বর্গীয় বর্ণ বলে তার ইৎসংজ্ঞা হচ্ছে। আর লকারের তো হলঞ্চমী সূত্রের দ্বারাই ইৎসংজ্ঞা হয়, তস্য লোপহের দ্বারা লোপ হয়ে গিয়ে ভু এই অংশের এই অংশটাই থাকছে, তাই তো? ত্রিচ প্রত্যয়ে ত্রি এই অংশটা থাকছে। বোঝা গিয়েছে? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে উ থাকছে এবং ত্রি থাকছে। ইউবোর আনাকো, এর পরের সূত্র হচ্ছে ইউবোর আনাকো। এখন আমাদের দেখতে হবে রূপ সাধন। ধাতু কি আছে? ক্রি ধাতু। ক্রি ধাতু থেকে ক্রি বলতে এখানে ডক্রইং কারণে ধাতু, তার থেকে কি বিধান করা হচ্ছে? বুল ত্রিচ এই সূত্রের দ্বারা বুল প্রত্যয়ের বিধান করা হচ্ছে। বুল প্রত্যয়ের বিধান করা হচ্ছে। অনুবন্ধ লোপের পরে কি থাকবে? ক্রি থেকে ক্রি ভু, তাই তো? হ্যাঁ স্যার। ক্রি ভু থাকছে। এখন এখানে ক্রি বু এই অবস্থাতে এখানে অন্য একটা সূত্রের প্রবৃত্তি হচ্ছে ইউবোর আনাকু। ইউবোর আনাকু এই সূত্রের এখানে প্রবৃত্তি হচ্ছে। ইউবোহ আনাকু, দুটো পদ আছে এখানে। ইউবোহ ষষ্ঠী একবচনান্ত পদ, অনাকু প্রথমা দ্বিবচনান্ত পদ। ইউবোহ আনাকু ষষ্ঠী একবচনান্ত ইউবোহ, অনাকো হচ্ছে প্রথমা দ্বিবচনান্ত। ইউবোহ এখানেও সমাস আছে। ইউশ্চ উশ্চ ইউবুহু, ইউশ্চ উশ্চ
ইউবুহু, ইউবুহু, তস্য ইউবোহ, সাধু শব্দের মতো এখানে রূপ ইউবোহ, সাধু, সাধু শব্দের যেরকম সাধোহ, ঠিক এখানে ইউবোহ। তাহলে ইউশ্চ উশ্চু উশ্চ ইউবুহু, এখানে সমাহার দ্বন্দ্ব করে দেওয়া হচ্ছে, ইউবুহু তস্য ইউবোহ। তার মানে ইউবোহ এর অর্থ হচ্ছে ইয়কার ইউবু ইত্যনয়ুঃ, ইউ এবং বু এদের, অনাকৌ, অনাকৌ অন এবং অক আদেশ হবে, অন এবং অক আদেশ হবে। এখানে ইউ এর স্থানে অন আদেশ হবে এবং উ এর স্থানে অক আদেশ হবে। যথাসংখ্যম অনুদেশ সমানাম এই সূত্রের দ্বারা এখানে যথাসংখ্য আদেশ হবে। ঠিক আছে, যেহেতু স্থানীয় এবং আদেশের সংখ্যা সমান বলে এখানে যথাসংখ্যম অনুদেশঃ সমানাম এই পরিভাষার দ্বারা, সূত্রের দ্বারা এখানে সমসংখ্যক স্থানীয় আদেশের, স্থানীয় এবং আদেশের সংখ্যা বা পরিমাণ একই থাকলে যথাসংখ্য আদেশ হয়, যার স্থানে প্রথমটা আদেশ হবে, দ্বিতীয়ের স্থানে দ্বিতীয়। তাহলে ইউ এর স্থানে হবে অন এবং উ এর স্থানে হবে অক আদেশ। ওটাই বলা হচ্ছে ইউ উ এতয়োঃ অনাকৌ স্তঃ, ইউ বু ইত্যেতয়োঃ অন অক ইতি আদেশো ভবতঃ। ইউ ইত্যस्य স্থানে অন ইতি আদেশः ভবতি, উ ইত্যस्य স্থানে অক ইতি আদেশः ভবতি। তাহলে ইউ উ এতয়োঃ অনাকৌ স্তঃ, অনাকৌ আদেশো ভবতঃ। বোঝা গিয়েছে সূত্রের অর্থ? আচ্ছা, এখন রূপ সাধনে দেখুন, ক্রি বু এই অবস্থাতে এখানে বলা হচ্ছে যে ইউবরণাকো এই সূত্রের দ্বারা উ এর স্থানে কি হবে, ইউ এর স্থানে হচ্ছে অন আদেশ, উ এর স্থানে কি হবে, অক আদেশ হবে। হ্যাঁ, তাহলে ক্রি অক, তাই তো? হ্যাঁ স্যার। আচ্ছা, এরপরে কি হবে, বুল প্রত্যয়ে দেখুন এখানে নকার ইত আছে, তাহলে এটা ণিত, তাই তো? ণিত তো? যদি ণিত হয় তাহলে কি হবে, অচয় ণিতি এই সূত্রের দ্বারা এখানে বৃদ্ধি হয়ে যাবে, অজন্তাঙ্গস্য বৃদ্ধিঃ, ইতি ণিতি চ প্রত্যয়ে পরে অজন্তাঙ্গস্য বৃদ্ধিঃ স্যাৎ, ইতি ণিতি চ প্রত্যয়ে পরে অজন্তাঙ্গস্য বৃদ্ধিঃ স্যাৎ। বোঝা গিয়েছে? তাহলে এখানে ইত এবং ণিত, এখানে ণিত প্রত্যয় পরে আছে বলে অজন্ত অঙ্গ হচ্ছে এখানে কি, ক্রি। হ্যাঁ ক্রি, তার বৃদ্ধি হয়ে যাবে। বৃদ্ধি বলতে রিকারের বৃদ্ধি হয়ে গিয়ে কি হবে, আর হয়ে গিয়ে কার হবে, কারক। এরপরে যেরকম আমাদের প্রক্রিয়া আছে সেখান থেকে কারক, প্রক্রিয়াটার বলতে হবে না, তাই তো? না স্যার, এরপরে স্যার নর শব্দে কিংবা রাম শব্দের মতো হয়ে যাবে। হ্যাঁ, রাম শব্দের মতো হয়ে যাবে। তাহলে কারকঃ বোঝা গেল। আচ্ছা, এর কারকঃ এর অর্থ কি? যিনি, যে করছে তাকে বলা হবে কারকঃ। হ্যাঁ, করোতি ইতি কারকঃ, ইহ করোতি সহ কারকঃ। তাহলে ক্রি ধাতু থেকে বুল তৃতীয় এই সূত্রের দ্বারা বুল প্রত্যয় করা হলো। বুল প্রত্যয়ের পরে আমরা ইউবরণাকো এই সূত্র থেকে কি করছি, বু এর স্থানে অক আদেশ করে দিলাম। অক আদেশ করার ফলে এখানে ক্রি অক, এই অবস্থাতে এখানে অচৈনীতি এই সূত্রের দ্বারা অজন্তাঙ্গের বৃদ্ধি করে দিচ্ছি, ইণিত প্রত্যয় পরে আছে বলে কার অক সম্মেলন করে, বর্ণ সম্মেলন করে কারক, তারপর প্রক্রিয়া কার্যের দ্বারা এখানে কারকঃ রূপ পেলাম, তাই তো?
হ্যাঁ স্যার। আচ্ছা, ত্রিচ প্রত্যয় করলে কি হবে? ত্রিচ প্রত্যয় করলে ক্রি ধাতু থেকে ত্রিচ প্রত্যয় ক্রি ত্রি, তাই তো? হুম, ক্রি ত্রি। এবার স্যার সার্বধাতু আর্ধধাতু কয়হ দিয়ে গুণ হবে, গুণ হয়ে যাবে কর্ত্রী। এরপরের যে প্রক্রিয়া, ভ্রাতৃ শব্দের মতো হ্যাঁ, ভ্রাতৃ শব্দের মতো কর্তা হয়ে যাবে। ঠিক আছে, এই পর্যন্ত দেখালেই হবে, কর্ত্রী পর্যন্ত দেখালেই হবে যে কর্ত্রী কিভাবে আসছে। তারপরে আপনারা লিখে দেবেন যে প্রক্রিয়া কার্যে, প্রক্রিয়া কার্যে। ঠিক আছে, কেননা ওই কর্ত্রী থেকে কর্তা কিভাবে আসছে যদি দেখান তাহলে আর খুবই ভালো, কিন্তু যদি না লেখা যায় কোনো অসুবিধে নেই, কেননা এই প্রকরণের উদ্দেশ্য হচ্ছে কর্ত্রী পর্যন্ত বানানোই। ঠিক আছে, এর পরবর্তী যে অংশটা আছে এটা আমরা সুবন্ত প্রক্রিয়ার দ্বারা জানবো। বোঝা গিয়েছে? সেগুলো আপনাদের পুরো অংশটা থাকেনি, সুবন্ত প্রক্রিয়াতে অনেক বড় প্রক্রিয়া ছিল, সেটা পুরো থাকেনি, রাম শব্দই শুধুমাত্র ছিল, তাই তো? না স্যার, ক্রোশটা করা হয়েছিল। আচ্ছা আচ্ছা, ক্রোশটা হয়েছিল তাই তো? তাহলে ক্রোশত্রী শব্দের মতো হয়ে যাবে বা ভ্রাতৃ শব্দের মতো হয়ে যাবে। এখানে কিভাবে হবে বলুন তো, মনে আছে কিনা? স্যার ওখানে এই ঋদুস হানাস পুরুদংশ অনেক হাসাংচ দিয়ে অনাঙাদেশ হবে। হ্যাঁ, তারপর 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 অপত্রিনত্রিশ সশ্রীন অপত্রিনেষ্টি একটা বড় সূত্র আছে, ওই সূত্র দিয়ে উপাধার দীর্ঘ হবে, দীর্ঘ হয়ে যাবে। হলে তখন ক্রোশটা হয়েছিল, এখানে কর্তা হবে। হ্যাঁ, এখানে উপধার দীর্ঘের প্রয়োজন আছে? হুম, এখানে আছে? স্যার কর্তৃ রিকারের স্থানে তো অনাঙাদেশ হচ্ছে, এবার হ্যাঁ, অনাঙাদেশ হলে তো তখন অ হচ্ছে, তাহলে অ এর তো দীর্ঘ হয়ে আ হবে। কোন কোন স্থানে বলুন? কর্তৃ যে ত্রি হচ্ছে, ত্রি যোগ কর্তৃ যোগ সু, হ্যাঁ, সু বিভক্তি পরে থাকায় অনাঙাদেশ হচ্ছে। হুম, তো কোন সূত্রের অনাঙাদেশ দ্বারা? অনং কোন সূত্রের দ্বারা? ঋদুসনাস পুরুদংশ অনিহসাংচ, হ্যাঁ, এর সূত্রের অর্থ কি? মানে হৃদন্ত ধাতু এবং উষনাস যেগুলো আছে, উষনাস পুরুদংশ অনিহস, এই শব্দগুলোর উত্তর অনাঙাদেশ হয় অসম্বুদ্ধি সু পরে থাকলে। হ্যাঁ, হৃদন্তানাম উশনসাদীনাম চ অনং অসম্বুদ্ধৌ সৌ পারে। অসম্বুদ্ধি সু যদি পরে থাকে তাহলে হৃদন্ত এবং উশনসাদি শব্দের অনং আদেশ হয়ে যায়, তাহলে হয়ে গেল। এরপর তাহলে কর্তৃ, তার স্থানে অনং হয়ে গেল, তারপরে দীর্ঘ করে দেওয়া হবে, তাই তো? হ্যাঁ স্যার। হ্যাঁ, এবার অনাঙাদেশ রিকারের স্থানে হবে, মানে অনাং সমস্ত স্থানে প্রাপ্তি আছে, হ্যাঁ, কিন্তু সমস্ত স্থানে হবে না, যেহেতু ইতি চ সূত্র দিয়ে নিট অন্তবর্ণ আছে। স্থানে হবে। হ্যাঁ, দিয়ে রিকারের স্থানে হলে তখন ওই রিকার থাকবে না, ওখানে অনাং আদেশ হয়ে যাবে, তাহলে হুম, অর্থ ক তয়রেফ হসন্ত অনাং সু। হুম, হুম, এবার অনাং এর অনুবন্ধ লোপ হয়ে তখন ইয়ে থাকবে, নকার থাকবে। হুম। আচ্ছা, তাহলে
দেখুন ব্যাপার হচ্ছে যে সূত্রগুলো আপনাদের হয়ে যাচ্ছে না, যে প্রক্রিয়াগুলো, সেগুলো কমপ্লিট হয়ে গেল মানে সেগুলো আমাদের আর দেখা চলবে না এমনটা কিন্তু নয়। কেননা বারবার সেগুলো আসবে, এক একটা প্রক্রিয়ার এক একটা প্রকরণের ওই নির্দিষ্ট কাজগুলোই হচ্ছে তাদের ওই একটা লেভেল পর্যন্ত তাদের কাজ আছে। তারপর কি হয়, যেরকম এখানে দেখবেন কর্তৃ থেকে কর্তা ডিরেক্ট বলে দেওয়া হবে, কেননা ওই প্রক্রিয়াটা যেটা আছে ওটা আবার যদি এখানে দেখাতে যাওয়া হয় তাহলে অনেক সময় লাগবে। ঠিক আছে, ওই জন্য অনেকটাই সাধন করতে হবে, পুরো রূপ সিদ্ধিটা করতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তার জন্য ওই যে প্রকরণগুলো আছে ওগুলো আমরা এর আগে পড়েছি, যতদূর পড়েছি অন্তত সেগুলো বারবার সূত্রগুলো পড়তে হবে, মনে রাখতে হবে। কেননা একটা প্রকরণে অন্যান্য প্রকরণের সূত্র আসবে বারবার, সেই সূত্রগুলো মুখ্য সূত্র ওইভাবে নয়, কেননা ওই প্রকরণের জন্য ওগুলো খুব একটা প্রয়োজন নেই, কিন্তু রূপ সাধনের জন্য কোনো কোনো সময় দরকার হবে। ঠিক আছে, এমনটা নয় যে সূত্রগুলোর যেগুলো আমরা একবার পড়ে নিয়েছি ভাদি প্রকরণ তার মানে শুধুমাত্র ভবতী রূপ সাধন করার সময় সূত্রগুলোর প্রয়োজন, এমনটা নয়। ঠিক আছে, অন্যান্য কোনো সময় কাজে লাগতেই পারে, বা একটা প্রকরণের সময় অন্য প্রকরণের সূত্র কাজে আসবে না এমনটা নয়। এই জন্য সূত্রগুলো আর বৃত্তিগুলো অবশ্যই মনে রাখতে হবে। ঠিক আছে, সূত্রের অর্থ ভুলে গেলে চলবে না, তাহলে প্রক্রিয়া রূপ সাধনের সময় আমাদের অসুবিধা হবে, দেখতেই পাচ্ছেন। যাই হোক, তাহলে কর্তা রূপ পেলাম আমরা কৃ ধাতু থেকে ত্রিচ প্রত্যয় করে কর্তা, তাই তো। কর্তা কারকঃ একই অর্থ, করোতি ইতি কারকঃ কর্তা বা, যে কোনো কাজ সম্পাদন করছেন যিনি তাকে কর্তা বা কারক বলা হচ্ছে। আচ্ছা, এরপরে আছে নন্দিগ্রহী পচাদিভ্যো ল্যুণিন্যচঃ। নন্দিগ্রহী পচাদিভ্যো লুণিন্যচঃ। নন্দিগ্রহী পচাদিভ্যো একটা পদ, আর ল্যুণিন্যচঃ আরেকটা পদ। নন্দিগ্রহী পচাদিভ্যো পঞ্চমী বহুবচনান্ত, ল্যুণিন্যচঃ প্রথমা বহুবচনান্ত পদ। দুটো ক্ষেত্রেই এখানে সমাস করা আছে। নন্দিগ্রহী পচাদিভ্যঃ একটা সমস্ত পদ, আর একটা হচ্ছে লুণিন্যচঃ আর একটা সমস্ত পদ। নন্দিগ্রহী পচাদিভ্য এখানে নন্দিশ্চ গ্রহিশ্চ পচ্চ, নন্দিগ্রহী পচ সমাহার দ্বন্দ্ব করে দেওয়া আছে বলে নন্দিগ্রহী পচ। नंदिग्रही पच आदि येषां ते नंदिग्रही पचादयः। नंदिग्रही पच आदि येषां ते नंदिग्रही पचादयः, तार माने যাদের আদিতে নন্দিগ্রহী এবং পচ ধাতু আছে তাদেরকে বলা হচ্ছে নন্দিগ্রহী পচাদয়ः। নন্দিগ্রহী পচাদয়ः, এই যে আদি শব্দ আছে, আদি শব্দের প্রত্যেকের সাথে সম্বন্ধ। নন্দী এর সাথেও সম্বন্ধ আছে, গ্রহী এর সাথেও সম্বন্ধ আছে, পচ এর সাথেও সম্বন্ধ আছে। তাহলে নন্দ্যাদি, গ্রহ্যাদি এবং পচাদি, এরকম আমরা অর্থ পেলাম। নন্দিগ্রহী পচাদিভ্যঃ এর অর্থ হচ্ছে নন্দ্যাদিভ্যঃ, গ্রহ্যাদিভ্যঃ, পচাদিভ্যঃ। বোঝা গিয়েছে এতদূর? আর ল্যুণিন্যচঃ এখানেও সমাস করে দেওয়া হয়েছে। লিউশ্চ ঋণিশ্চ অচ্চ ল্যুণিন্যচঃ ইতরেতর দ্বন্দ্ব। লিউশ্চ ঋণিশ্চ অচ্চ ল্যুণিন্যচঃ। এখানে দেখুন আদেশ স্থানী এবং আদেশের সংখ্যা এখানেও সমান বলে যথাসংখ্য মনুদেশ সমানাম এই সূত্রের দ্বারা যথাসংখ্য আদেশ হবে। তার মানে নন্দিয়াদি যে ধাতু তাদের থেকে কি হবে, লু প্রত্যয় হবে, গ্রহ্যাদি যে ধাতু তাদের থেকে নিনি প্রত্যয় হবে, এবং পচাদি ধাতুর থেকে অচ প্রত্যয় হবে। সেটাই এখানে বলা হচ্ছে নন্দ্যাদেহে ল্যুহু, গ্রহ্যাদেহে ণিনিহি, পচাদেহে অচ স্যাৎ। এখানেও ধাতু প্রত্যয় পরশ্চ এর অনুবৃত্তি আসছে, অধিকার আসছে, এই জন্য কি হবে নন্দ্যাদিভ্যঃ ধাতুভ্যঃ লিউহু প্রত্যয়ঃ পরঃ ভবতি,
ग्रह्यादिभ्यः धातुभ्यः निनिः प्रत्ययः परः भवति, पचादिभ्यः धातुभ्यः আচ প্রত্যয়ः परः भवति। এরকম অর্থ আমরা পাবো। ওটাই বলা হচ্ছে নന്ദ്যাদেহে লিউঃ গ্রহ্যাদেহে নিনিঃ পচাদেহে আচ স্যাৎ। নന്ദ്যাদি ধাতুর থেকে লিউ প্রত্যয় হবে, গ্রহ্যাদি ধাতুর থেকে নিনি প্রত্যয় হবে এবং পচাদি ধাতুর থেকে অচ প্রত্যয় হবে। বোঝা গিয়েছে? স্যার মানে এখানে আজটা মানে আমরা যেরকম আজ বলতে বুঝি সেটা না, এটা অন্য এখানে অচ মানে। প্রত্যয়, আচ্ছা ঠিক আছে? ঠিক আছে। হ্যাঁ, স্যার। আচ্ছা, বলবো অচ প্রত্যয় হলে কি হয় না হয়, পরে বলা হবে। তাহলে এখানে নন্দিয়াদি যদি ধাতু থাকে তাহলে তার থেকে লিউ প্রত্যয় বিধান করা হচ্ছে, গ্রহ্যাদি থাকলে নিনি প্রত্যয়ের বিধান করা হচ্ছে এবং পচাদি যদি ধাতু হয় তাহলে অচ প্রত্যয়ের বিধান করা হচ্ছে। বোঝা গিয়েছে এতদূর? হ্যাঁ স্যার। আচ্ছা, লিউ প্রত্যয়ে অনুবন্ধ লোপের পরে কি থাকবে? বলুন তো। ইয়া থাকবে। ইয়াকার থাকবে। হ্যাঁ, ইয়কার থাকবে। শুধুমাত্র কি ইয়কার থাকবে? ইউ থাকবে, ইউ। ইউ থাকবে। আর ইউ যদি থাকে তাহলে কি হবে? ইউবরণ ইউবরণাকো এই সূত্রের দ্বারা ইউ এর স্থানে অনাদেশ হবে। অন আদেশ হবে, তাই তো? হ্যাঁ স্যার। আচ্ছা, নিনি প্রত্যয় কি থাকতে পারে অবশেষ? স্যার নয়ের এখানে নয়। অনুবন্ধ বুঝতেই পারছে না। হুম, অর্ণেনি চুটু দিয়ে অনাকারে রিত সংজ্ঞা হয়ে যাবে। হ্যাঁ, ইনি থাকবে, ইনি। ইন অবশিষ্ট থাকবে। আচ্ছা, আচ্ছা, অচে কি থাকবে? অ থাকবে। অকার মাত্র অবশেষ থাকবে। তাহলে প্রত্যয়ে আমরা দেখলাম প্রত্যয়ের অবশেষ কি কি থাকছে। এরপর কিভাবে রূপ হয় দেখবো একে একে। নন্দয়তি ইতি নন্দনঃ, নন্দয়তি ইতি নন্দনঃ, ইহ নন্দয়তি সহ জনঃ নন্দনঃ। তাহলে নন্দী ধাতু থেকে নন্দ্যাদেহে লিউহু, লিউ প্রত্যয় হচ্ছে, হ্যাঁ, লিউহু। এরপর অনুবন্ধ লোপ করে কি হবে? নন্দী ইউ, ঠিক আছে, নন্দী ইউ। এরপর কি হবে? ণেরনিটি বলে একটা সূত্র আছে, ণেরনিটি। সূত্রের অর্থ জানা আছে? এসছে কি সূত্রটা? এর আগে এসেছে। আগম বিধানের সূত্র। अनिडादौ आर्धधातुके परे णेहे लोपः स्यात्। এখানে এই যে নি আছে, নিজন্ত যে ইকার, তার লোপ হয়ে যাবে, তাহলে হবে নন্দ ইউ। ণেহে লোপः স্যাৎ। এই যে ইকার, এটা হচ্ছে ণি, ঠিক আছে? এই যে ইকার আছে নন্দের পরে ই, নন্দী, এটা হচ্ছে ণি। তাহলে ণি এর লোপ হয়ে গেল, ণের অনিটি সূত্র স্যার দ্বারা। আরেকবার বলবেন, মানে ঋটাতে তো মূর্ধন্য, এখানে নন্দিতে তো দন্তন্য আছে, তাহলে স্যার ওই ঋণের রীতিতে কি হচ্ছে ওই জায়গাটা বুঝতে পারলাম না। হ্যাঁ, ণের অনিটি। এই ণি, ণি বলতে ইকার, এই যে নন্দের পরে যে ইকার আছে না, এই ইকার, এটা হচ্ছে ণি, ণি এর অংশ, ণি। ও আচ্ছা, ঠিক আছে। এই ণি এর অংশ, ণি ণকার তো আসে না, অবশেষ থাকে ইকার, তাহলে ইকারেই শুধুমাত্র এখানে যোগ হয় ধাতুর পরে। নন্দ ধাতু থেকে এখানে নন্ত ধাতু ছিল, তাই তো? হ্যাঁ 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 তারপরে নিচ প্রত্যয় করে হ্যাঁ নন্দী। হ্যাঁ, নিচ নিচ প্রত্যয় করা হচ্ছে। অ্যাকচুয়ালি এখানে টুনাদি সমৃদ্ধ ধাতু আছে, ঠিক আছে? নদ ধাতু, টুনাদি সমৃদ্ধ নদ ধাতু, সেখান থেকে ইদিত নুম ধাতু হয়ে সূত্রে দ্বারা নুমাগম হবে
তারপর হেতুমতি চ এই সূত্রের দ্বারা হেতুমর নিচ প্রত্যয় হবে। সেই প্রক্রিয়াটা আমি বলিনি, যেহেতু এর আগে কেন বলিনি, কেননা নন্দী এই পর্যন্ত কিভাবে পেয়েছি সেটা বলতে গেলে আরো কঠিন লাগবে। তাই টুনাদি সমৃদ্ধ ধাতু, সেই ধাতু থেকে এখানে কি করা হচ্ছে, ইদিত নুম ধাতু হয়ে সূত্রের দ্বারা নুমাগম হবে, এই যে নকার তার অংশ। তারপর নন্দ হচ্ছে, নন্দ এর পরে এখানে হেতুমতি নিচ এই সূত্রের দ্বারা এখানে নিচ প্রত্যয় করে দেওয়া হচ্ছে। সেই নিচ প্রত্যয়ের অংশ হচ্ছে ইকার। এখন এই নিচ প্রত্যয়ের যে অংশ ইকার, তার এখানে ঋণানীতি এই সূত্রের দ্বারা লোপ করে দেওয়া হলো। নন্দ ইউ, ইউ এর স্থানে কি হয়ে যাবে, অনাদেশ হয়ে যাবে ইউ বর্ণাক এই সূত্রের দ্বারা। তাহলে নন্দ অন, নন্দন, তারপর নন্দনহ। বোঝা গিয়েছে? আচ্ছা, তাহলে নন্দয়তি ইতি নন্দনः, জনম অর্দয়তি ইতি জনার্দনः, জনম অর্দয়তি ইতি জনার্দনः, জনম অর্দয়তি ইতি জনার্দনः। অর্ধ ধাতু থেকে এখানে কি হচ্ছে, কি হবে এখানে, কি ধাতু স্যার? अर्ध धातु, अर्ध हिंसायाम जन्म अर्धयति इति। অর্ধ ধাতুর উত্তর লু প্রত্যয় হবে। হ্যাঁ, লু এর লোপের পরে ইউ থাকবে। হ্যাঁ, তারপর ইউ বর্ণাকের দ্বারা অন হয়ে যাবে, জন আছেই, জন অর্দন জনার্দন। বোঝা গিয়েছে? কিছুই নেই এখানে আর নূতনত্ব। জনম অর্দয়তি ইতি জনার্দনঃ। এটা তো হচ্ছিল নন্দ, আর মানে অর্ধটা কেন নিলাম আমরা? কেননা বলা হয়েছে নন্দ্যাদিভ্যঃ লিউহু, নন্দী আদি যে সমস্ত ধাতু তাদের থেকে লিউ হবে। এখন আদির দ্বারা এখানে অর্ধ ধাতুরও গ্রহণ হবে। নন্দী যে সমস্ত মানে যে একটা অংশ নেওয়া হচ্ছে, সেই অংশের প্রথমে আছে নন্দ ধাতু, এর পরবর্তী যে অংশ ধাতুগুলো আছে তাদের থেকেও হবে। নন্দ্যাদিভ্যঃ ধাতুভ্যঃ লিউহু স্যাৎ, নন্দী আদিহি ইয়েষাম তে নন্দ্যাদয়ঃ। তাহলে নন্দী আদি যাদের তারা নন্দ্যাদয়ঃ। এখন বাকিগুলোর মধ্যে অর্ধ ধাতুও পড়ছে, এই জন্য তার থেকে কি হবে, লিউ প্রত্যয় হবে। বোঝা গিয়েছে? হ্যাঁ স্যার। ঠিক একইভাবে এখানেও গ্রহী শুধুমাত্র বলা আছে, তাহলে স্থায়ী ইত্যাদি থেকে না হওয়া তো উচিত নয়, কিন্তু ওই যে আদি গ্রহণ করা হয়েছে বলে তাদের থেকেও হবে। লবণঃ, লবণঃ কিভাবে হচ্ছে, এটা স্যার লুই ধাতুর উত্তর হবে। লুই ধাতুর উত্তর লিউ প্রত্যয় হবে। হ্যাঁ, লিউ ধাতুর থেকে, লু ধাতুর থেকে প্রত্যয় হচ্ছে, লিউ প্রত্যয় হচ্ছে, অন হচ্ছে, তারপর কি হবে, লু যোগ লু অন, তারপরে স্যার হবে কি, এ ছয় বায়াব দিয়ে অব আদেশ হয়ে লবণ। লু, এরপর কি হচ্ছে, লু ইউ, তাহলে লু ইউ, লু অন, এ ছয় বায়াব লব দিয়ে অব আদেশ হয়ে লবণ। অন লবণ, লবণ, লবণঃ। বোঝা গিয়েছে? আচ্ছা, এরপর কি আছে, গ্রাহী, গ্রাহী, নন্দ্যাদিভ্যো লিউহু, গ্রহ্যাদিভ্যো ঋণিহি,
গ্রৈহাদিভ্যো একবার না মানে ব্লুটাতে তো উকার আছে, হ্যাঁ এচো ইয়াবায়াতে তো এ ও আই আউ এর হয় না? লুয়ের আচ্ছা এটা ইকো এখানে ঠিক হবে কি? হ্যাঁ 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 এখানে গুণ হয়ে যাবে তাই তো, লো অন একটা স্টেপ মিস হয়ে গেছে এখানে। ওই তারপরে হবে, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তাহলে এরপরে বলা হচ্ছে গ্রৈহাদিভ্যো নিনিহি, গ্রহ আদি যে ধাতু তাদের থেকে নিনি প্রত্যয় হবে। গ্রহ ধাতু থেকে তাহলে এখানে নিনি প্রত্যয় করা হলো। হ্যালো হ্যালো শোনা যাচ্ছে কথা? হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা, কোনো প্রশ্ন আছে এতদূর পর্যন্ত? না স্যার। স্যার নকারটা আমরা ড়া কি করে করলাম লাস্টে? নয়ের নকার কোন সূত্রের দ্বারা হবে বলুন? হুম এটা তো রা রি সা নি, তাহলে হ্যাঁ রি র শনি কার দ্বারা হবে? তাহলে হুম নত্ব স্যার বিধায়ক মনে সূত্র কি কারো মনে পড়ছে না? হুম এখানে নত্ব বিধায়ক সূত্রই নেই কিছু, ঠিক আছে? নত্ব বিধায়ক এখানে সূত্রই কিছু নেই। অ্যাকচুয়ালি এই গণে পাঠের জন্যই এখানে নত্ব করা হচ্ছে, বোঝা গিয়েছে? স্যার কিসের জন্য? এই যে নন্দ্যাদি গণে পাঠ আছে এই ধাতুটার, তার জন্য নন্দ্যাদি গণে পাঠের কারণেই এখানে নত্বের নিপাতন করা হচ্ছে, ও আচ্ছা আচ্ছা। ঠিক আছে? এখানে নত্ব বিধায়ক সূত্র নেই, এই জন্যই আমি জিজ্ঞেস করলাম যে আর কি সূত্র আছে কি কোনো? এখানে নত্ব বিধায়ক সূত্র কিছু নেই, কেননা এখানে নন্দ্যাদিগণে লুই ধাতুর যেহেতু পাঠ আছে, এই জন্য গণে পাঠের জন্য নিপাতনের দ্বারা এখানে নত্ব বিধান করা হচ্ছে, ঠিক আছে? গণে নিপাতনাৎ নত্বম। আচ্ছা, তাহলে গ্রহ ধাতু থেকে নিনি প্রত্যয় হচ্ছে, বলুন প্রক্রিয়া কিভাবে হবে? গ্রহ নিনি, এরপর গ্রহ ইন, তারপর বলুন। স্যার এখানে অকার আর ইকারে কিছু আমরা এখানে ইয়ে করবো? হুম স্যার অকার আর ইকারের জন্য মানে এখানে উপধা বৃদ্ধি হয়ে যাবে, অকার আর ইকারের এখানে না, অ্যাকচুয়ালি উপধা বৃদ্ধি হয়ে যাবে। কোন সূত্রের দ্বারা? অত উপাধ্যায় সূত্র দিয়ে উপাধার অকারের হ্যাঁ উপধা অকারের বৃদ্ধি হয়ে যাবে। অত উপধায়া এই সূত্রের কি অর্থ? নিত প্রত্যয় পরে থাকলে উপাধার অকারের বৃদ্ধি হয়। শুধুমাত্র নিত প্রত্যয় পরে থাকলে? হুম उपधायाः अतः वृद्धिः स्यात् नीति नीति च प्रत्यये परे। তাহলে গ্রহ ধাতু ইন
ণিত প্রত্যয় পরে আছে বলে উপধা অতের দীর্ঘ হয়ে যাবে, সরি বৃদ্ধি হয়ে যাবে, কি হবে গ্রাহ ইন, তাই তো? সম্মেলন করে দিলে কি হবে গ্রাহীন। এরপর কি হবে সুপ্রত্যয় হবে গ্রাহীন থেকে প্রক্রিয়ার দ্বারা। এটা আমাদের সুবন্ত প্রক্রিয়াতে ছিল, গুণী শব্দের দ্বারা যেরকম হয়, সু হবে শৌচ এর দ্বারা উপধা দীর্ঘ হয়ে যাবে, উপধা দীর্ঘ হয়ে যাবে, এর উপধা দীর্ঘ হয়ে যাবে, তারপর হলজ্ঞাভ্য গ্রাহীন স, গ্রাহীন স, এরপর হলজ্ঞাভ্য সুতিস্য পৃক্তম হল এর দ্বারা এর লোপ হয়ে যাবে, গ্রাহীন, এরপর নলোপ প্রাতিপদিকান্ত এর দ্বারা গ্রাহী। বোঝা গিয়েছে? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে গ্রাহী কিভাবে হলো বোঝা গিয়েছে, তাই তো? একইভাবে স্থায়ী, গৃহ্ণাতি ইতি গ্রাহী, তিষ্ঠতি ইতি স্থায়ী, স্থা ধাতু থেকে স্থায়ী রূপ হবে। মন্ত্রী, মন্ত্রী, মন্ত্রয়তি ইতি, মন্ত্রয়তে ইতি মন্ত্রী, যে মন্ত্রণা করে সে হচ্ছে মন্ত্রী। পচাদেহে অচহ, পচহ, পচ ধাতু থেকে অচ প্রত্যয় হবে, পচ ধাতু থেকে অচ প্রত্যয় হলো অনুবন্ধ লোপের পর পচ অ, পচ, প্রক্রিয়াতে পচহ। বোঝা গিয়েছে? হ্যাঁ স্যার। আচ্ছা, এরপর তাহলে বৃত্তির অর্থ দেখুন। নন্দ্যাদেহে লিউহু, নন্দ্যাদি ধাতুর থেকে লিউ প্রত্যয় হবে। গ্রহ্যাদেহে নিনিহি, গ্রহ্যাদি ধাতুর থেকে নিনি প্রত্যয় হবে। পচাদেহে অচ্যাৎ, পচাদি ধাতুর থেকে অচ প্রত্যয় হবে। শুধুমাত্র নন্দী ধাতুর থেকেই নয়, শুধুমাত্র গ্রহী ধাতুর থেকেই নয়, শুধুমাত্র পচ ধাতুর থেকেই নয়, ওই গণে যে সমস্ত ধাতুগুলো আছে তাদের থেকে ওই ওই প্রত্যয়ের বিধান করা হচ্ছে। নন্দ্যাদি গণে যে সমস্ত ধাতু আছে তাদের থেকে লিউ প্রত্যয় হবে, গ্রহ্যাদি গণে যে সমস্ত ধাতুগুলো আছে তাদের থেকে নিনি প্রত্যয় হবে, এবং পচাদি গণে যে সমস্ত ধাতুগুলো আছে তাদের থেকে অচ প্রত্যয় হবে। নন্দয়তি ইতি নন্দনঃ, যে নন্দন করে বা আনন্দ যিনি প্রদান করেন তাকে বলা হচ্ছে নন্দনঃ। নন্দনঃ মানে হচ্ছে পুত্রঃ, পুত্রকে দেখে আনন্দ হয় তো তাই। জনমর্দয়তি ইতি জনার্দনঃ, লবণঃ গ্রাহী, স্থায়ী, মন্ত্রী। পচঃ, পচ ধাতু থেকে অচ প্রত্যয় করে পচঃ। পচাদিহি আকৃতিগণঃ, পচাদিহি আকৃতিগণঃ, পচাদিহি আকৃতিগণ। এই যে পচাদিগণ বলা হচ্ছে এটা হচ্ছে আকৃতিগণ। আকৃতিগণ বলতে আমরা কি জানি? আকৃতিগণ শব্দটা শুনেছেন কি আগে? হ্যাঁ স্যার, মানে মারতন্ড শব্দের ওখানে শুনেছিল। মারতন্ড স্থাপনের সময় শুনেছিল। হ্যাঁ 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 হ্যাঁ, মানে আকৃতি গণ এরকম, মানে আকার দেখে দেখে সেই গণের মধ্যে ফেলতে হবে, মানে গণে হ্যাঁ। নেই, কিন্তু অন্য কোথাও দেখা যাচ্ছে যে ওই পচা শব্দের মতোই মানে শব্দটা সাধন আকৃতি মানে হচ্ছে ওই আকৃতি সমান রূপ দেখে ওই সমস্ত রূপ গণের যে ভেতর শব্দের হয় তাদেরকেও ওই গণে আমাদের ফেলা দরকার, ওই গণে গ্রহণ তাদের করা হবে, এটাও আগে বলা হয়েছে। ঠিক আছে, তাহলে পচহ, যেরকম পচতি ইতি পচহ, হ্যাঁ, চলতি ইতি চলহ, পততি ইতি পতহ, বদতি ইতি বদহ, এরকম যে বদহ, পচহ, চলহ, পতহ, বদহ ইত্যাদি যেগুলো আছে, দেখুন রূপগুলো একই আকৃতির, সমান আকৃতির চলছে। ওই গণে যদি এদের পার্ট নাও থাকে
তাহলেও আকৃতিগণে এদেরকে ধরে নিতে হবে। আকৃতিগণের জন্য পচাদিগণে এদেরকে ধরে নিতে হবে। বোঝা গিয়েছে? এতদূর পর্যন্ত পুরো বুঝতে পেরেছেন তো, নাকি কোনো প্রশ্ন আছে? স্যার স্থায়ী যে ওখানে ওখানে তো স্থা ধাতু হ্যাঁ, স্থা ধাতু থেকে। হ্যাঁ, বলুন কিন্তু কিভাবে হবে রূপটা? সহজ আছে, এখানেও কিছুই নেই। না, যে স্থা ধাতুর মধ্যে তো য় ছিল না। আচ্ছা আচ্ছা, ইয়কারের জন্য সূত্র আছে, আতোয়ুক চিণকৃত হো সূত্র। আতোয়ুক চিণকৃত হো এই সূত্রের দ্বারা এখানে ইউকাগম হবে। হ্যাঁ, অ্যাকচুয়ালি এটা আমার বলে দেওয়া দরকার। হ্যাঁ, বলুন কিভাবে হচ্ছে। স্থা ধাতু থেকে কি হচ্ছে, ঋণী প্রত্যয়, তাহলে ইন হয়ে গেল, তাই তো? হ্যাঁ স্যার। এরপর আতোয়ুক চিণকৃত হয়ে সূত্র থেকে কি হবে, ইউকাগম হয়ে যাবে। স্থা ইউক ইন। আতোয়ুক চিণকৃত হয়ে সূত্রের দ্বারা ইউকাগম হয়ে যাচ্ছে এখানে। আতোয়ুক চিণকৃত সূত্রের কি অর্থ? আদন্তানাম युगागमः स्यात् चिणि इति णिति कृति च। চিণ ইত ণিত কৃত যদি থাকে তাহলে কি হবে, ইউকাগম হয়ে যাবে। আদন্ত ধাতু কার স্থানে ইউকাগম করা হচ্ছে? আদন্ত ধাতুর স্থানে, তাহলে স্থায়ের ইউকাগম। তাহলে কার স্থানে হবে? কিত আছে তাই আদ্যন্তটা কিতও দিয়ে অন্ত অবয়ব হবে, অন্তয় অবয়ব হয়ে যাবে। তাহলে স্থায়ের অন্ত অবয়ব হবে স্থা ইউক। অনুবন্ধ লোপের পর কি থাকবে? য় থাকবে, স্থায়ী। স্থা য় ইন, স্থায়ীন। এরপরে যেরকম আগের প্রক্রিয়া স্থায়ী। বোঝা গিয়েছে? সূত্রটা আমি লিখে দিচ্ছি এখানে। আতো ইউক চিণকৃতোঃ। আতোয়ুক সরি, হ্যাঁ ঠিক আছে। আতোয়ুক চিণকৃতোঃ আদন্তানাম युकागमः स्यात्। आदन्तानां धातूनां युकागमः भवति चिणि कृति इति णिति च परे। ইত ণিত চিণ বা কৃত পরে যদি থাকে তাহলে ইউকাগম হবে। এখানে কি আছে? কৃত পরে আছে, আর কি পরে আছে? ণিত পরে আছে বলে এখানে ইউকাগম হয়ে যাচ্ছে। তাহলে স্থায়ী রূপ হলো। মন্ত্রী, এখানে কিছুই নেই। মন্ত্রীতে সেরকম কোনো অসুবিধে হওয়ার কথা নেই। মন্ত্র ধাতু থেকে একইভাবে এখানে মন্ত্রী রূপ আমরা পেয়ে যাব। ঠিক আছে, মন্ত্র ইন মন্ত্রিন মন্ত্রী। মন্ত্র ধাতু থেকে কি হবে, নিচ হয়ে যাবে মন্ত্রী। তারপর আবার নিচের লুপ করে দেব আমরা, নিয়রণিটি এর দ্বারা তার লোপ করে দেব। তারপর মন্ত্র, মন্ত্র থেকে ইন মন্ত্রিন মন্ত্রী। বোঝা গিয়েছে? হ্যাঁ স্যার, মানে এটা নন্দীর মতো হবে, তাই তো? হ্যাঁ 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 হ্যাঁ। কিন্তু এখানে আকৃতিগণ নয়, না হলে কিন্তু নন্দিয়াদিটা আকৃতিগণ নয়, তাহলে মন্ত্রী এরও হয়ে যেত গ্রহণ, লু প্রত্যয় হতো। আকৃতিগণ শুধুমাত্র পচাদিগণটা। বোঝা গিয়েছে? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে আজকে এই পর্যন্তই। আর একটা রূপ যে কোনো আপনারা ওই রকম ভাষায় লিখে আনবেন, তারপরের দিন আমি দেখবো ক্লাসে, বা আগেই আমি দিয়ে দেব।
ঠিক আছে? একদম।